নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসএস মোটরসে আরও একটা নতুন ব্লগে। আজকে আমরা চলে এসেছি হিরো এক্সএমআর 210R নিয়ে। এই বাইকটার উপরেই আমরা ডিটেলসে ভিডিও বানিয়েছি, ওয়াক অ্যারাউন্ড ভিডিও, নট ইভেন ওয়াক অ্যারাউন্ড ভিডিও, সমস্ত কিছু ডিটেলসে কোন পার্টস কীরকমভাবে কাজ করে, হুইল সাইজ কত, সাসপেনশন সিস্টেম কী আছে, পিছনে সাসপেনশন সিস্টেম, পিছনের হুইল সাইজ, সাইলেন্সার পাইপ, সিট, বিট দ্য পেট্রোল ট্যাঙ্ক, কনসোল মিটার, সমস্ত কিছু নিয়ে আপনাদের ডিটেলসে জানানো আছে। যদি ভিডিওটা দেখতে চান, উপরে আপনি আই বাটনের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সেইখানে ক্লিক করে সেই আগে ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমরা এই বাইকের উপর যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে রাইড রিভিউ। ভেরি সুন উই গোইং টু স্টার্ট দ্য ভিডিও, বাট তার আগে আমি বলে দিই, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। হিরো এক্সএমআর 210R হচ্ছে হিরোর ফ্ল্যাগশিপ বাইক। ফ্ল্যাগশিপ বাইক সেই সমস্ত বাইকে বলে যেটা হয় একটা কোম্পানির টপ নচ বাইক, মানে অথবা গ্রুপ অফ টপ নচ বাইক, ঠিক আছে। এই বাইকগুলো হ্যাড টু বি ইউনিক, ঠিক আছে, হ্যাড টু বি ডিফারেন্ট ফ্রম আদার, যেটা কাস্টমারদেরকে আরও কিছু একটা অন্যরকম প্রোভাইড করে। কিন্তু যেটা সবচেয়ে বেশি মানে আমি বলবো আমার অ্যাজ এ পার্টিকুলার বাইকিং হিসাবে ভালো লাগেনি, সেটা হলো গাড়িটার সাসপেনশন সিস্টেম। সামনের চাকা সাসপেনশন সিস্টেম, পিছনের চাকা সাসপেনশন সিস্টেম। আমি যখন গাড়িটা চালাচ্ছি যে জার্কিংগুলো হচ্ছে না, সেটা সম্পূর্ণ আমার রিস্টে আর আমার বাম্পে আসছে। রেয়ার সাসপেনশন সিস্টেমটাকে আপনি কি অ্যাডজাস্টেবল? ইয়েস, ইট ইজ অ্যাডজাস্টেবল, 10 স্টেপ অ্যাডজাস্টেবল। তো আপনি আপনার মতো করে সফটও করে নিতে পারেন, হার্ডও করে নিতে পারেন। বাট শহরের মধ্যে এই ধরনের সাসপেনশন সিস্টেম আপনার হার্ড মনে হলেও হাইওয়েতে কিন্তু এই হার্ড সাসপেনশন সিস্টেমটাই আপনাকে প্রচণ্ড ভালো গ্রিপ প্রোভাইড করে। যখন আপনার পাশ দিয়ে কোনো লরি হাই স্পিডে বেরিয়ে যায়, তখন এই হার্ড সাসপেনশন সিস্টেমগুলোই কিন্তু আপনাকে স্টেবিলিটি মেনটেন করতে সুবিধা দেয়। যেহেতু ফ্রন্টে আপনি টেলিস্কোপিক সাসপেনশন সিস্টেম পেয়ে যাচ্ছেন, ইউএসডি সাসপেনশন সিস্টেম পাচ্ছেন না। আর যদিও ইউএসডি সাসপেনশন আসে, সেটা অ্যাডজাস্টেবল দেবে না হিরো। তো এই জিনিস, এই হার্ড টাইপ অফ সাসপেনশন সিস্টেমটাকে আপনাকে সহ্য করতে হবে। তো এবার আমরা কথা বলবো যেটা এই বাইকের সবথেকে বেস্ট, যেটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে এই বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন প্রসেসটা, মানে এর চ্যাসিসটা। এই বিষয়ে হিরো R&D দারুণ কাজ করেছে। চ্যাসিসটাকে খুবই লাইট রেখেছে, এত লাইট রেখেছে যে শহরের মধ্যে যখন আমি গাড়িটাকে চালাচ্ছি, ন্যাচারালি আমি ট্রাফিকের মধ্যে দিয়ে চালালাম, দেখতে পাবেন যে গাড়িটাকে কত সহজে খেলানো যায়। বিট ইন দ্য হাইওয়েতে কিন্তু অসম্বলিভাবে চলে। অবভিয়াসলি স্পোর্ট বাইকের মতো বানিয়েছে, তো ডেফিনেটলি অ্যারোডাইনামিক শেপটা মেনটেন করেছে, তো হাইওয়েতে আপনি গ্রিপও খুব ভালো পাবেন। ইঞ্জিন নিয়ে কথা বলবো, সেই ইঞ্জিনটা হচ্ছে একটু আরও একটু আমার মনে হয় 220cc লিকুইড কুল ইঞ্জিন, যেটা রিফাইন হওয়ার দরকার ছিল। এখনও রিফাইনমেন্টের দিক দিয়ে কিন্তু R15-এর মতো অতটাও রিফাইন হতে পারেনি। বাট 10-এ যদি আমি ইঞ্জিনকে রেট করি, এই ইঞ্জিনকে 10-এ অনায়াসে 8.5 দেওয়া যায়। কিন্তু আমি একটা জিনিস ফেস করলাম যে গিয়ার শিফটিং প্যাটার্নটা হিরো এক্সএমআরের একটু খটখট করছে, মানে মনে হচ্ছে যেন একটু প্রেশার লাগছে। খুবই যে স্মুথ সেরকমটা কিন্তু নয়, মাঝে মাঝে একটু আটকে যায়। মানে এক থেকে যদি নিউট্রালে যাওয়ার সময় একটু আটকায়, মানে নিউট্রালে পড়ে না, ডাইরেক্ট 2-এ চলে যায়, বা 2 থেকে যখন 1-এর নামে নিউট্রালে পড়ে না, ডাইরেক্ট 1-এ চলে আসে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো হিরোর ন্যাচারাল সমস্যা। এই সমস্যাগুলো হিরো কোনো দিনও সলভ করতে পারবে না। এই সমস্যার মাধ্যমে বোঝা যায় যে আমরা একটা ইন্ডিয়ান বাইক চালাচ্ছি। এই যে সিটটা আছে না, সিটটা ভাই খুবই কমফোর্টেবল সিট রাইডারের জন্য, খুবই 10-এ 10। এত কমফোর্টেবল স্পোর্ট বাইকের সিট R15-এরও নয়। সিরিয়াসলি স্পোর্ট বাইকের যেহেতু সিট, পিলিয়ন সিট ভালো নয়। এই বাইকে আপনার লং ট্যুরিং করতে একদম আপনার কি বলবো, নিতম্ব ইট হয়ে যাবে যদি এই বাইকে বসবো। আর ওয়ান্স আই হপ অন, ইউ উইল সি হাউ আই ফিল অন দ্য রোড। এটা হলো চাবি, হিরো কারিজমা, and let's turn on. স্পিডিং আপটা দেখতে পাচ্ছেন না যেহেতু নতুন গাড়ি, কিন্তু বিলিভ মি, থ্রটেলে হাতও লাগাতে হয় না, গাড়ি একদম প্রায় 60-70 উঠতে যাবে আরামসে। লোয়ার আরপিএম এ গাড়ি, কিন্তু ইঞ্জিন খুবই স্মুথ। আমি যেটা বুঝতে পারছি, R15-এর মতো এক্সট্রিমলি অ্যাগ্রেসিভ পশ্চার নয়। এই পশ্চারটা আমি বলি আমার পালসার 180-র মতো, সেমি অ্যাগ্রেসিভ থেকে আর একটু বেশি অ্যাগ্রেসিভ। ট্রাফিকের মধ্যে এই গাড়িটাকে হ্যান্ডেল করা খুবই সোজা। মানে কোনোভাবেই মনে হচ্ছে না আমি কোনো এলিয়েন গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে খুবই ফ্যামিলিয়ার একটা গাড়ি চালাচ্ছি। দেখুন কত সুন্দর করে আমি খালি বেড়াচ্ছি, দেখুন খুব সহজেই কিন্তু গাড়িটাকে আমি বের করে দেবো। এই বাইকে যেটা সমস্যা এখনো আছে, সেটা হলো বাইকের গিয়ারিং এর সমস্যা। গাড়িতে নিউট্রাল হিট করা লিটারালি টাফ। পাওয়ার ডেলিভারি গাড়ি যেটা আমি বলবো, সেটা কাইন্ড অফ একটু রক পাওয়ার ডেলিভারিটা। মানে পাশ দিয়ে একটা কেটিএম গেল, যেহেতু আমি কারিজমা 210 চালাচ্ছি, ওই ইগোতে লাগছে, তো ও আমাকে শো করছে যে দেখ আমার গাড়িতে কত স্পিড।
সেই জন্য আমার পাশ দিয়ে সাঁ করে বেরোলো আওয়াজ করে। সো বি অ্যাওয়ার অফ দিস কাইন্ড অফ পারসন। কখনোই রাস্তার ধারে ইগোতে নিয়ে গাড়ি ওভার স্পিডিং করবেন না, কারণ গাড়িটা আপনি অনেক মেহনতের টাকা দিয়ে কেনেন। আপনার যত স্কিল আছে সেই সমস্ত স্কিল আপনার রেসটাকে দেখাবেন। আই লাভ দিস বাইক। না মানে সহজ গাড়ি, খুবই সহজ গাড়ি, খুবই সহজ হ্যান্ডেল করা, কিন্তু প্রয়োজনে গাড়িটা দানবের উপর ধারণ করতে পারে। মানে একটা জিনিস বলতে হবে, এই গাড়িটার ওয়েট 160 কেজি, কিন্তু গাড়িটাকে যখন হ্যান্ডেল করছি মনে হচ্ছে আমি কোনো 140 কিলোর গাড়ি চালাচ্ছি, বিকজ অফ ইটস ফ্রেম। খুবই হালকা একটা ফ্রেম দিয়ে তৈরি। হিরো তা R&D তে যে ফ্রেম ডিজাইনটা করেছে না, মানতে হবে ভাই, এত সুন্দর এত ভালোভাবে ফ্রেমটাকে ডিজাইন করেছে। মানে আরেকটু ইঞ্জিনটার উপর নজর দিতে হবে, যাতে করে এই যে লোয়ার RPM এ যারা নুব রাইডার তাদের কাছে এই ধরনের ইস্যুগুলো যাতে না ফেস করতে, যাতে করে মিনিমাম থেকে মিনিমাম RPM এ গাড়ির ইঞ্জিন যেন চালু থাকে। এই যে বারবার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, তাতে করে আমাদের বারবার সেলফ স্টার্ট মেরে মেরে গাড়িটাকে চালু করতে হয়। এতে কিন্তু ব্যাটারিটা ভীষণ ভাবে আহত হয়, মানে ক্ষয় হয় ব্যাটারি পাওয়ার অনেকভাবে। পিক আপ মারলাম, দেন আই এম হিটিং দ্য ব্রেক। ইয়েস, পিছনের চাকার ব্রেক খুবই ভালো, খুবই ভালো। মানে স্পোর্ট বাইক হিসাবে যেরকম ব্রেক হওয়া উচিত ঠিক সেরকম ব্রেকটাই আছে। নাও উই গোইং টু ইউজ দ্য ফ্রন্ট ব্রেক। Speaking up and using front brake only. Yes, front brake also had good bites. Now it's time for suspension. Okay, কিছু ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে গাড়িটা চালাবো। একটা ভাঙা গর্ত দেখতে পেয়েছি, থাকবে না, হতে পারে কখনো। এবার এখান দিয়ে নিয়ে যাচ্ছি লো পার্কিং। আমি বলবো সাসপেনশনটা না একটু হার্ডার সাইডের দিকে। So some bumpers I'm going to hit with full power with no braking. হ্যাঁ, নর্মাল সাসপেনশন, এমন কিছু খুব যে আহামরি সাসপেনশন সিস্টেম সেটা কিন্তু নয়। আপনার বাম্প হিট হয় যে কোনো স্পিড হাম্পে। দেখুন আরেকটা স্পিড হাম্প আছে, I'm going to hit it again. Yes, it's not that great, এতটা খুবই গ্রেট সেটা বলবো না, বাট ইয়া ইন্ডিয়ান জন্য যথেষ্ট ভালো। এভরিথিং ইজ ভেরি কনভেনিয়েন্ট অন দিস বাইক। আমার যে পাস বাটন অ্যাক্সেস করা, মোড বাটন অ্যাক্সেস করা, ওই মোড বাটনের উপর আমরা হাত লাগাই না প্রায়, বাট তবুও এই সমস্ত কিছুকে অ্যাক্সেস করা খুবই সোজা অ্যান্ড খুবই ইজি। বাট দেখছেন তো আমি স্পোর্ট বাইকে কেমন করে চালাচ্ছি, স্পোর্ট বাইক চলছে স্কুটির মতো, জাস্ট মেনে নেওয়া যায় না। স্পোর্ট বাইকের মতো চালানোই যায় না। এবার চালাতে পারবো, দেখুন টান কাকে বলে। এবার টানতে পারবো, এটা হচ্ছে টান ভাই। কারিজমা খেলা দেখাচ্ছে অনায়াসে ভাই। এই বাইক কিন্তু 100 পার করে যাবে। দিস ইজ NH34। গ্রিপ শর্ট, হাইওয়েতে গ্রিপ খুবই ভালো। আমি চাই হিরো খুব তাড়াতাড়ি একটা XMR এর ন্যাকের ভার্সন বের করুক, তাহলে দেখবেন সেল কাকে বলে। কারণ সবাই এরকম অ্যাগ্রেসিভ ঝোঁকানো হ্যান্ডেল পছন্দ করে না। ভাঙাচোরা রাস্তা, আমি আপনাকে সিরিয়াসলি বলছি, বারবার বলছি, সাসপেনশন সিস্টেম ইটস গুড বাট নট আপ টু দ্য ইন্টারন্যাশনাল মার্ক। কারণ আমরা এখন ইন্টারন্যাশনাল মার্ক নিয়ে কেন কথা বলি, কারণ আমাদের কাছে ইন্টারন্যাশনাল বাইক যেগুলো আছে খুব সহজেই কিন্তু অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। হিরোকে এই কথাগুলো ভাবা উচিত। বাইকের দাম যদি একটু বাড়িয়ে দিয়ে একটু ভালো সাসপেনশন সিস্টেম দেওয়া যায়, তাতে কিন্তু বাইকের কোয়ালিটিটা আরও অনেক ভালোভাবে কিন্তু বেড়ে যাবে। গাড়িতে পজিটিভ অনেক কিছু আছে, অনেক হিরো যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু মানে কাবিলে তারিফ যাকে বলে, খুবই ভালো কাজ করেছে হিরো। কিন্তু আমার মনে হয় হিরোর আরও একটু বেশি ডেভেলপমেন্টের দরকার আছে। আমরা যে সমস্ত বাইক চালিয়ে এসেছি লাইক KTM 200, 250, 390, NS 200, ঠিক আছে, ওরা যেটা 2018, 2010 কিংবা 2012 সালে ছিল হিরো, এই দেখুন হিরো ঠিক সেই জিনিসটা আজকে 2024-এ প্রোভাইড করছে। মানে 14 বছর লেটে হিরো টেকনোলজি মার্কেটে আসছে। আমি এই জিনিসটাই বলতে চাইছি। 14 বছরে ভাবুন বাজাজ, KTM, ইয়ামাহা ওরা কতটা উন্নতি করে ফেলেছে তাদের লিকুইড কুল ইঞ্জিন সিস্টেমে। ইয়ামাহার সঙ্গে তো কম্পিটি করা যাবে না, কারণ ইয়ামাহা 1970 থেকে লিকুইড কুল ইঞ্জিন বানাচ্ছে, ঠিক আছে। বাট হিরো তো স্টার্ট করলো 2020-তে। মানে লিকুইড কুল ইঞ্জিন স্পোর্ট বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটা কিন্তু খুবই
খুবই ইজি টু হ্যান্ডেল অ্যান্ড ইজি টু রাইড অলসো। আর যেহেতু হিরো সার্ভিস সেন্টার সমস্ত জায়গায় অ্যাভেলেবল, তো অবভিয়াসলি আপনি যে কোনো জায়গায় যে কোনোভাবে এই গাড়িটাকে মেনটেন করাতে পারবেন, মেনটেনেন্স করাতে পারবেন। এবার আমি কথা বলি ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে। আমার পায়ে কিন্তু আমি হিট ফিল করতে পারছি, মানে আমার বাঁ পায়ে, ডান পায়ে অত না, বাঁ পায়ে ভাই হিট আসছে। একটা কথা আপনাদের বলে দিই, বাইক লিকুইড কুলিং হোক কিংবা অয়েল কুল হোক কিংবা এয়ার কুল হোক, গাড়ির ইঞ্জিন হিট হবেই, ওটাকে কেউ থামাতে পারবে না। কি হিটিং ইস্যু মানে ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে, সেটা কিন্তু হবে না, কোনো দিনও হয়নি আর আগেও হবে না। গাড়ির ইঞ্জিন হিট করবে, কিন্তু গাড়ি যে পরিমাণ হিটিং হওয়া উচিত, যদি লিকুইড কুল রেডিয়েটার না থাকতো, লিকুইড কুলিং সিস্টেম না থাকতো, তাহলে যে পরিমাণ হিটিংটা হতো তার থেকে কিন্তু এখন অনেক 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 কম পরিমাণ হিট করছে, মানে ইটস লাইক 20% হিটিং আসছে। দিস ইজ দ্য ইঞ্জিন সাউন্ড। খালি একটাই প্রবলেম যেটা হিরো কোম্পানি ওয়াইজ করছে, এটা হচ্ছে গাড়িগুলোকে অনেক 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 লেটে মার্কেটে ছাড়ছে, যার ফলে কি হচ্ছে গাড়িটা কিন্তু পাবলিসিটি সেরকম পাচ্ছে। মানে এই গাড়িটার হিরোর বাজারে আনা উচিত ছিল 2014 কিংবা 2015 সালে, যখন কেটিএম অথবা বাজাজ তাদের লিকুইড কুল ইঞ্জিনগুলো এনেছিল। সেকেন্ড জিনিস যেটা হিরো কোম্পানি করছে, এটা খুব খারাপ করছে, সেটা হলো আপনাদের ইউটিউবে অথবা চ্যানেলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে 210 লঞ্চ করে দিচ্ছে, ঠিক আছে। এবার যখন পাবলিক কিনতে যাচ্ছে শোরুমে, গাড়ি নাই, গাড়ি অ্যাভেলেবেল নাই। যেমন আমি আরেকটা বলি, ম্যাভরিক আপনারা লঞ্চ করেছেন প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেলো, এখনও কিন্তু মালদা টাউনে অ্যাভেলেবেল নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং এসএস মোটরস। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। আমরা চাইছি আপনাদের কাছে আরও ভালো ভালো তথ্য, ভালো ভালো ভিডিও তুলে ধরার।